দেখবো, কিন্তু ওনাকে আমার ভালো লাগছে, তাই ভালো লাগার জন্য তো ভালো লাগছে, ওনার আমাকে ভালো লাগছে, তাই আমি ওনার কাছে আমি আসছি। যে ওনাকে আমার ভালো লাগছে তাই ওনার কাছে আমি আসছি। তারপর আমি বাসায় আসি, কেমন শেষ করে তারপরে আমি বুঝাইলাম যে আমি তো এই অবস্থা, আমার তো একটা পাওয়া নাই, তুমি যদি যাই না শুনে যে যেরকম করে আমার কাছে আসতেছো, তোমার ফ্যামিলি তো মাইনা নেবো না, তোমার বাপ মা যদি জানে আমার তো মাইনা নেবো না, আর আমি তোমার সব কিছু পূর্ণ করতে পারবো না, ঠিক আছে? তো তুমি কেন আসছো আমার কাছে? ও কইতেছে যে আপনার আমার অনেক ভালো লাগছে, আপনার কাছে আপনি যতদিন বাঁচে ততদিন আপনার সেবা করবো, আমি আর কিছু চাই না। আপনি হসপিটালে পরিচয় হয়েছে, ওর সাথে আমার হসপিটাল পরিচয় এক সপ্তাহ কথা হয়েছে মোবাইলে, তো ফোনের মধ্যে আলাপ হয়েছে। তো কেমোথেরাপি ওর বয়সকে শেষ করে ওর দেশে চলে গেছে পুরো, ও একলাই রাত্রেবেলা তো আমার কাছে চলে আসার আসসালামু আলাইকুম ভাইয়া। সমস্যাটা হচ্ছে কি, আমি প্রায় 6-7 বছর আগে আমি একটা ক্রিকেট খেলতাম। 6-7 বছর আগে ক্রিকেট খেলতাম, তো হঠাৎ একটা বল, টেনিস বল আমার এখানে লাগিয়া রানের যে পাটা আমি কাটছি, যে পাশে পাটা, মানে আপনার বাম সাইডের পাটা নেই তো? আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাম সাইডের পাটা আপনার নেই না? জি জি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো আমার এই পাটা মনে করেন এখানে একটা টেনিস বল এসে লাগছে, আমার এক ফ্রেন্ডই মানে থ্রো করতে যায় জোরে মারছে, তো আমি আর ধরতে পারি নাই, ধরতে পারি না, তো এখানে লাগছে, লাগানোর পরে এই জিনিসটা ইনফেকশনে পরিণত হয়েছে, রক্ত জমাট হয়ে ইনফেকশনে পরিণত হয়েছে। তখন মনে করেন আমি আর জিনিসটা গ্রাহ্য করি না, মানে কেয়ার করি নাই তেমন, জিনিসটা কেয়ার করি নাই। তো আমার এখানে আস্তে আস্তে একটা মানে চাকার মতো তৈরি হয়ে গেছে, তো আমি এটা গোসল করতে গেছি। এটা কত বছর আগে এই ঘটনাটা? এই ঘটনাটা প্রায় 3 বছর আগে। 3 বছর আগে ক্রিকেট খেলতে যে টেনিস বল পড়ে? না, ক্রিকেট খেলছি 6-7 বছর আগে, কিন্তু চাকাটা দেখা যাচ্ছে 3 বছর আগে। আচ্ছা, মানে আঘাত পেয়েছেন 6-7 বছর আগে? জি জি। আচ্ছা, তারপরে কি হয়েছিল? পরে 3-4 বছর চাকা দেখাইছে, পরে ডাক্তার দেখিয়েছে? জি, ডাক্তার। শেষ পর্যন্ত কি হলো একটু সংক্ষেপে বলেন। তারপরে মনে করেন চাকাটা হওয়ার পরে আমি একটা টেস্ট করছি, ডাক্তার আমার এমআরআই বিভিন্ন টেস্ট দিছে, তো দেওয়ার পরে আমি টেস্টগুলো করার পরে তো আমার বলছে কি যে বাবা কোনো কিছুতে আঘাত পাইছিলাম, বিভিন্ন প্রশ্ন করছে, করার পর আমি বললাম কি যে না, আমার জানার মতো আমি কোনো কিছুতে আঘাত পাই নাই, কিন্তু আমি ক্রিকেট খেলতাম। উনি আমার জিজ্ঞেস করতে ক্রিকেট খেলতাম, আমি বলতাম জি ক্রিকেট খেলতাম। কোনো সময় বল লাগছে, আমি বলছি জি বল লাগছে। তো ওই বলের ভিতরেই ইনফেকশন হয়ে রক্ত জমাট হয়ে ইনফেকশন হয়ে মাংস পচন ধরে ওইখানে মনে করেন ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়ে গেছে। শেষ পর্যন্ত আপনি ক্যান্সার হওয়ার পরে আপনার মানে পাটা আস্তে আস্তে পচন শুরু হয়েছে? মানে পচন ধরা নাই, ভালো পাইছিল, কিন্তু হাড্ডিতে ধরা পড়ছে, জি হাড়ে ধরা পড়ছে। পরে আমি কেমোথেরাপি দিতে বলছে ডাক্তার আমাকে মহাখালী ক্যান্সার হসপিটালে। তো আমি 6টা কেমোথেরাপি দিচ্ছিলাম অপারেশনের আগে, পাটা কাটার আগে 6টা কেমোথেরাপি দেওয়ার পরে আমার ডাক্তার বলছে যে পাটার অবস্থা খারাপ, এটাকে আমি কেমোথেরাপিগুলো টাইম মতো দিতে পারিনি, বুঝছেন, মানে টাকার অভাবে। আপনি কি করেন? আপনার পরিবারের লোকজন কি করে? আমি আগে মানে এই যে পা কাটার আগে আমি একটা ব্যবসা করতাম ছোটোখাটো, ফুটপাতে শার্ট প্যান্ট বিক্রি করতাম, কিন্তু ব্যবসা। আর পাটা কাটার পর বর্তমানে আমি 3 বছর যাবত কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারি না, বেকার। আচ্ছা, তারপরে আপনার শেষ পর্যন্ত ডিসিশন নিল পা কেটে ফেলতে হবে, কিন্তু না ভাই, মানে পা কেটে ফেলতে হবে বলতে কি 4 লাখ টাকার জন্য পাটা কাটতে হয়েছে। 4 লাখ টাকার জন্য? মাত্র 4 লাখ, জি 4 লাখ টাকার জন্য। দর্শক আসলে দেখছেন, মাত্র 4 লাখ টাকার জন্য পা কেটে হয়েছে, মানে ক্যান্সারে চিকিৎসা বাবদ 4 লাখ টাকা লাগবে। ভাইয়া যে সময় মনে করেন বলছেন না যে 4 লাখ টাকা লাগা পাওয়া চলে যাবে, কত টাকা তো কত দিকে মানুষের পড়া থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, মাত্র 4 লাখ টাকার জন্য আমার এই পাটা কেটে ফেলতেছে। ডাক্তার আমার তো 4 লাখ টাকা করছিল। এখন আপনার যেহেতু পা নেই, তারপর আপনার ক্যান্সারের রোগী, আপনার কেমো দিতে হয় মানে প্রতি মাসে? জি, প্রতি মাসে 2টা করে কেমো দিতে হয়। প্রতি মাসে আপনার চিকিৎসা বাবদ খরচ হয় কয় টাকা? মোট 18টা কেমো আমি 6টা দিচ্ছিলাম। 6টা দেওয়া হয়ে গেছে? 6টা দিচ্ছি, ঠিক আছে। 18টা 17টা 18টা কেমো দেওয়া লাগে, যে ঠিক আছে, আবার একটু বেশিও দেওয়া লাগে, কম বেশি, কিন্তু আমি মহাখালী ক্যান্সার হসপিটালে নিতে এখন আমার বর্তমান 13টা কেমো এখনো বাকি। আচ্ছা, আপনি একটু আমাদের প্রেসক্রিপশনগুলো একটু দেখান। এই 13টা কেমো যদি আমি দিই, এই যে দেখুন পিজি হসপিটাল, এটা পিজি হসপিটাল আমার ট্রান্সফার করেছে। উপরে ধরেন এফএনএসি, এইদিকে ধরে এভাবে ধরেন। হ্যাঁ, এই যে দেখুন, আপনাদেরকে তাদের প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। আর আপনার সবচেয়ে বড় কথা হলো তার তো পা দেখা যায় না। হ্যাঁ, এই যে দেখুন, এই যে আমার পা কাটার ছবি, এই যে। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি এই যে পাটা কেটে ফেলতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, নামান। হ্যাঁ, এই যে পায়ের ছবি। আচ্ছা, নামান। হ্যাঁ, আচ্ছা বোন, আপনি জেনে শুনে একজন মানে তার একটি পা নেই এবং ক্যান্সারের মৃত্যুর সাথে বা হয়তো সে লড়াই করে বেঁচে আছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে কিন্তু চিকিৎসা চালাতে পারে না, কেন তাকে ভালোবেসেছেন? মানে কি এমন দেখেছেন তার ভিতরে? কি দেখবো,
কিন্তু ওনাকে আমার ভালো লাগছে, তাই ভালো লাগার জন্য তো ভালো লাগছে, ওনার আমাকে ভালো লাগছে, তাই আমি ওনার কাছে আমি আসছি। তো উনি তো জেনে শুনে এইরকম একজন মানুষকে আপনি ভালোবাসতে পারলেন, বলেন? যে ওনাকে আমার ভালো লাগছে তাই ওনার কাছে আমি আসছি। আচ্ছা, তো এখন তো ওনার চিকিৎসা করার জন্য টাকা পয়সা নেই, যে আপনি ভালোবেসে বিয়ে করেছেন 7 মাস আগে, সবকিছু জেনে শুনে। তার একটি পা নেই, সে ক্যান্সার রোগী, কেমো ঠিক মতো দিতে পারছে না, মেডিসিন খেতে পারছে না। তো আপনার অনুভূতিটা মানে কোন দিক দিয়ে তাকে ভালো লেগেছে, বা এখন কি চাচ্ছেন, এটা একটু ক্লিয়ার করুন। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, যাতে আমার স্বামীর আজকে 7 মাস ধরে চিকিৎসাটা বন্ধ, চিকিৎসাটা করার জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছি। একটা বিকাশ করার নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 019284634030, 019284634030। এই নাম্বারটা বিকাশ ও নগদ। আচ্ছা ভাই, এই যে আপনি তো একজন ক্যান্সার রোগী, আপনার একটি পা নেই, ওনার ভাইও ক্যান্সার রোগী ছিল, জি তাকে ভালোবেসে বিয়ে করেছে। জি, হসপিটালে পরিচয় হয়েছে, ওর সাথে আমার হসপিটাল পরিচয় 1 সপ্তাহের পরিচয়, 1 সপ্তাহ কথা হয়েছে মোবাইলে, তো ফোনের মধ্যে আলাপ হয়েছে। তো কেমোথেরাপি ওর বয়সকে শেষ করে ওর দেশে চলে গেছে পুরো, ও একলাই রাত্রেবেলা। তো আমার কাছে চলে আসার পরে ও হসপিটালে ওঠার পরে আমি আমার বোনকে দিয়ে আমি বাসা পাঠা দিছি। বাসা পাঠা দেওয়ার পরে তারপর আমি বাসায় আসছি কেমো শেষ করে, তারপরে আমি বুঝাইলাম যে আমি তো এই অবস্থা, আমার তো একটা পা নাই, তুমি যদি যাই না শুনে যে যেরকম করে আমার কাছে আসতেছো, তোমার ফ্যামিলি তো মাইনা নেবো না, তোমার বাপ মা যদি জানে আমার তো মাইনা নেবো না, আর আমি তোমার সব কিছু পূর্ণ করতে পারবো না, ঠিক আছে? তো তুমি কেন আসছো আমার কাছে? ও কোথায় যে আপনার আমার অনেক ভালো লাগছে, আপনার কাছে আপনি যতদিন বাঁচে ততদিন আপনার সেবা করবো, আমি আর কিছু চাই না, আপনার কাছে আমি এক হাতে এক লগে চলতে চাই, বুঝছেন? আর কিছু চাই না, যতদিন আপনি বেঁচে থাকেন। তারপর ওরা আমি বুঝালাম যে আবেগ দিয়া তুমি ভালোবাসার টানে যেরকম আইসো এরকম কত জীবন চলবো না, কিন্তু আমাদের আমি কর্ম করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, তোমার সব কিছু চাহিদা মেটাতে না, ভালো একটা পোশাক দিতে পারবো না, তখন কী হইব? তখন ও কাছে কী দরকার, আমি আপনার কর্ম করা খাও, তখন আমি যতটুকু পারি আমি ততটুকু আপনার দেওয়ার চেষ্টা করবো কর্ম করা খাওয়াতে। কিন্তু এই জামানা এরকম মেয়ে পাওয়া তো না আসলে কি বা আমি আমার ভাগ্যে আছে কিনা আমি জানি না, আমি বাঁচবো কিনা আমি তা জানি না, কিন্তু এই যেমন এই যে ওই যেরকম একটা ত্যাগ স্বীকার করছে, এরকম কেউ ত্যাগ স্বীকার করে না, ঠিক আছে? আর এই অবস্থা আমার কিচ্ছু নাই, আমার না আছে, মানুষের একটা থাকতে হয় যে ও মারা গেলে ওর বাড়ি গাড়ি আছে কিংবা ওর সয় সম্পত্তি আছে, ওইটা আমার ভোগ করলাম, কিচ্ছুই নেই। আমার মনে করেন 7 মাস ধরে যে বিয়ে হয়েছে আমার সাথে, ওরা আমি ভালো একটা কাপড় চোপড় দিতে পারি না, ভালো একটা খাইতে পারি না, কোনোখানে গেলেও আমার নিজের কাছে আমি এই বয়সে 25 বছর বয়স, আমার নিজের কাছে নিজের ছোটো মনে হয়, নিচু মনে হয় যে আমার একটা পা নাই, ওর তো নিজে ছোটো মনে হয় যে আমার স্বামীর একটা পা নাই, ভালো করে হাঁটতে পারি না, কোনোখানে যাইতে পারি না, দোতলায় কোনোখানে সিঁড়ি একটা ভালো রেস্টুরেন্টে যা ওর সাথে বসে খামো, নিজে অনেক ছোটো মনে হয়, পারি না বাইরে যাইতে, বুঝছেন না? ওর সাহায্য ছাড়া এক কথা, ওর সাহায্য ছাড়া আমি চলতেই পারি না, পুরোপুরি তার উপর নির্ভরশীল। যে ও আমার বিছনা করে দেয়, ও আমার খাওয়া দেয়, ও আমার সব কিছু ভাত বাইরে দেয়, পায়খানা নেওয়া যায়, সব কিছু তো ও আমার সব কিছু করে, বুঝছেন? আর ও আমার একটা বারবার কয় যে আমি এই কাল চাই না, আমি পরকালে এটার ফলাফল যেন আল্লাহ পাক আমার দেয়, এটাই আমি আশা করি, বুঝছেন? কিন্তু আমি আর কিছু চাই না, আমি সবার কাছে একটাই চাই যে এই কেমোথেরাপির মাধ্যমে আমার জীবনটা যেন আল্লাহ পাক বাঁচা রাখে, আমিও যেন ওর আশার পূরণ, আমি যেন ওর বাকিটা জীবন ওর সাথে আমি একসাথে কাটাতে পারি। ও আমার আমার যে অবস্থায় দেখে আইছে, কোনো মেয়ে লোক আমার জানার মতে কোনো মেয়ে লোক বা এই অবস্থায় আসবো না, যে বিশেষ করে একটা পা না থাকলেও চলে, কিন্তু একটা ক্যান্সারের রোগী, বুঝছেন? একটা ক্যান্সারের রোগীর কাছে জীবনকে জানাশোনা এরকম একটা, ও তো কোনো দিকে কমতি নাই, ও তো একটা ভালো মেয়ে, ভালো দিকে যে একটা বিয়ে বুঝতে পারতো, ভালো একটা ছেলের কাছে বুঝতে পারতো। আমার তো ভালো আছে রিক্সাওয়ালা বর্তমানে, ওর রিক্সাওয়ালার কাছে যদি যাইতো, না আমি তো তাও নাই, আমি তো আর কিচ্ছুই দিতে পারি না, বুঝছেন না? কিন্তু সবার কাছে আমার একটাই চাওয়া, মনে করেন সবার কাছে একটাই, ও যে আশা করে আমার পিছিয়ে আসছে, বুঝছেন, যে আশা করে মনে করেন আমার পিছিয়ে আসে, ওর আশাটা পূরণ হোক, বুঝছেন? আর কিচ্ছু না, আমি যেন বাঁচা রাখে যে কদিন আল্লাহ পাক আমি চিকিৎসাটা করতে পারি, আর আমি যেন ছোটোখাটো একটা ব্যবসা করে, মনে করেন একটা লোডের দোকান কিংবা একটা ছোটোখাটো একটা দোকান দেওয়া, আমি জানি ওর বাকিরা জীবন কাটাতে পারি। আমরাও চাই যে আপনার আশাটা পূরণ হোক। আপনার এই যে একদম গ্রামের একজন সহজ সরল মেয়ে ভালোবেসে আপনাকে কাছে চলে আসছে,
আপনি একজন প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, ক্যান্সার রোগী, তারপরেও তার যে ভালোবাসা ত্যাগ করে আপনার কাছে আসছে, তার জন্য স্যালুট জানাই এই বোনকেও। কখনোই এই বোনকে দুঃখ দিবেন না যদি কখনো ভালো হয়ে যান কিংবা হয়ে যান। তাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কিছু বলার আছে কিনা? না, সবার কাছে একটাই ভাই, প্রবাসী দেশি, আমার প্রবাসী ভাইদের, দেশি ভাইদের সবার কাছে একটাই চাওয়া লাস্ট, যে বাকিটা জীবন আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখে, মানে ডাক্তার আমাকে বলছে যদি আমি কেমোথেরাপিগুলো সম্পূর্ণ শেষ করতে পারি ইনশাল্লাহ, তা আমি ইনশাল্লাহ ক্যান্সার থেকে মুক্তি হব। তো যার জন্য আমি একটা অঙ্গই কাটা ফেলছি সম্পূর্ণ, যে ক্যান্সার থেকে যদি আমি বাঁচা থাকি। আমার মা বলছে এখন মূলত আপনি এসেছেন আপনার আর্থিক সহযোগিতার জন্য। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে এই যে বোনটি মানে একজন ক্যান্সার রোগীকে ভালোবেসে বিয়ে করে ফেলছে, তাও হাসপাতালের পরিচয় থেকে, 1 সপ্তাহের পরিচয় থেকে বিয়ে। তো যদি পারেন এই পরিবারটিকে, এদের ফোন নাম্বারটি এদের মুখে বলা আছে, আপনারা যোগাযোগ করে পারলে একটু সহযোগিতা করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।